মার্কিন আহ্বানের পরও লেবাননে হামলায় নেতানিয়াহুর উপর ক্ষেপেছেন ট্রাম্প। পাগল ও অকৃতজ্ঞ আখ্যা। আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হিজবুল্লাহ ইসরায়েল। আগামী সপ্তাহে হরমুজ প্রণালী ও যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে চুক্তি হবে দাবি ট্রাম্পের। মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না, কঠোর বার্তা তেহরানের। হুমকির পর ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত 15, আহত বহু মানুষ। ফ্রান্স ও ব্রিটেনের যৌথ অভিযানে রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ। এবং যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় একই পরিবারের 6 জন নিহত, হামলাকারীর আত্মহত্যা। পারিবারিক সহিংসতা বলছে পুলিশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। লেবানন ইসরায়েল সীমান্তে নতুন করে সংঘাত ছড়ানোর মাঝেই যুদ্ধবিরতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু ও হিজবুল্লাহর সাথে কথা বলে উভয় পক্ষকে হামলায় বিরত করতে রাজি করিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 14 জন নিহত হয়েছেন। একের পর এক যুদ্ধবিরতির আলোচনা আর আহ্বানের পরেও থেমে নেই ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাত। তবে এবার সংঘাত কমানোর দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নেতানিয়াহু ও হিজবুল্লাহর সঙ্গে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে সব ধরনের হামলা বন্ধে পক্ষগুলো সম্মত হয়েছে দাবি করেন তিনি। বলেন, বৈরুতে কোনো সেনা যাচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প মূল ইস্যু অর্থাৎ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অগ্রযাত্রা এবং ব্যাপক বাস্তুচ্যুতির বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন। ট্রাম্পের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে হিজবুল্লাহর সঙ্গে সরাসরি আলোচনার দাবি। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি ট্রাম্প সরাসরি হিজবুল্লাহর সঙ্গে কথা বলে থাকেন, তবে এটি 80-র দশকের পর ওয়াশিংটন হিজবুল্লাহ সম্পর্কের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা। কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় রেখেছে। তবে হিজবুল্লাহ এই সমঝোতার শর্ত কতটা মেনে চলবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এদিকে বাস্তবতায় সংঘাত থামার কোনো লক্ষণ নেই। বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। তাই বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে হাজারো মানুষ জীবন বাঁচাতে আবারও এলাকা ছাড়ছেন। লেবানন জুড়ে এখন তীব্র যুদ্ধ পরিস্থিতি। টাইর জেলা ও নাবাতিয়ে আল ফাওকায় ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে উত্তর ইসরায়েল টার্গেট করে রকেট ও বিস্ফোরক ড্রোন হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। 2 মার্চ সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে লেবাননে নিহতের সংখ্যা 3,500 ছুঁই। সামরিক বিশ্লেষকদের মতে, স্থলযুদ্ধে সুবিধা করতে না পেরেই বোমাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা করায় নেতানিয়াহুর উপর ক্ষিপ্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ফোন আলাপে নেতানিয়াহুকে গালিগালাজ করেছেন ট্রাম্প, এমন দাবি করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ওপর রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈরুতে ইসরায়েলি হামলার পরিকল্পনায় নেতানিয়াহুকে গালিগালাজ করে বসেন ট্রাম্প। প্রেসিডেন্টের সাফ কথা, তার কারণেই নাকি জেল খাটা থেকে বেঁচে গেছেন বিবি, অথচ এখন তার কথাই শুনছেন না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ায় ট্রাম্পের এমন রূপ দেখে আপাতত বৈরুতে হামলা থেকে পিছু হটেছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে এ দাবি করে সংবাদ মাধ্যম এক্সিওস। নেতানিয়াহুর ওপর ট্রাম্পের চিৎকার আর গালিগালাজের খবর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৈরুতে ইসরায়েলের লাগাতার বোমাবাজি আর লেবাননের আকাশচুম্বী ভবন ধুলোয় মিশিয়ে দেওয়ার নীতিতে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ যে ফোনে সরাসরি পাগল বলে আখ্যা দেন নেতানিয়াহুকে। নেটিজেনরা বলছেন, ট্রাম্পের এই মেজাজ গরমের আসল কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তলে তলে চলতে থাকা চুক্তি ভেস্তে যাওয়ার ভয়। একজন বিশ্বনেতা আরেকজন রাষ্ট্রপ্রধানকে এভাবে ফোনে ধমক দিয়ে সোজা লাইনে নিয়ে আসছেন, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, ট্রাম্পের এমন ধমক খেয়ে নেতানিয়াহু নাকি বাধ্য ছেলের মতো ঠিক আছে বলে ফোনের লাইন কেটেছেন।
এদিকে ট্রাম্পের এই ধমক থেরাপি বেশ ভালোই কাজ করেছে বলে ধারণা করছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের ট্রুথ সোশ্যালে ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে চলছে পোস্ট করার পরপরই জানা গেছে ইসরায়েল বৈরুতে হামলার পরিকল্পনা থেকে নিজেদের থামিয়ে রেখেছে। ট্রাম্পের এই অ্যাকশন দেখে নেটিজেনরা বলছেন পুরো দুনিয়া যাকে থামাতে পারছিল না তাকে এক ফোনেই থামিয়ে দিলেন ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলে কট্টরপন্থী আলট্রা অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি নিয়ে জেরুজালেমে তীব্র উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের রাষ্ট্রীয় আইন ছাড় বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নেমে এসে একটি প্রধান সড়ক পুরোপুরি অবরোধ করে হাজার হাজার বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও অশ্বারোহী বাহিনী ব্যবহার করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গাজা ও লেবাননে প্রায় 2 বছরের চলমান যুদ্ধের মধ্যে এই কোটা বিতর্ক এখন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বড় সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। জেরুজালেমের একটি প্রধান মোড়ে সোমবার সৃষ্টি হয় এক নজিরবিহীন বাধার। কট্টরপন্থী আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায়ের হাজারো মানুষ রাস্তায় বসে পড়ে যানবাহন ও পুলিশ বাহিনীকে আটকে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে এই সম্প্রদায়ের মানুষদের বাধ্যতামূলকভাবে নিয়োগ দেওয়ার যে চাপ তৈরি হয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ জানাতেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সামনে এগোলে দুই পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি পুলিশ কঠোর বল প্রয়োগের রাস্তা বেছে নেয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে অনবরত ছিটানো হয় তীব্র দুর্গন্ধযুক্ত রাসায়নিক তরল ও জলকামানের পানি। ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় পুরো মোড় জুড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর একের পর এক জলকামানের ঝাপটা দিচ্ছে পুলিশ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে মাউন্টেড বা অশ্বারোহী পুলিশ দল এবং বহু আন্দোলনকারীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি আইন অনুযায়ী সাধারণ নাগরিকদের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক হলেও আলট্রা অর্থোডক্স ইহুদি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে এই নিয়ম থেকে বিশেষ ছাড় পেয়ে আসছিল। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের কট্টরপন্থী শরিক আইন প্রণেতারা এই ছাড়কে স্থায়ী আইনি রূপ দেওয়ার দাবি জানালেও বেঁকে বসেছে অন্য শরিক ও বিরোধী দলগুলো। তাদের স্পষ্ট দাবি, গাজা ও লেবাননে গত 2 বছরের টানা যুদ্ধে যেখানে প্রায় 1000 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, সেখানে সামরিক দায়িত্বের এই বড় বোঝা আলট্রা অর্থোডক্স পুরুষদেরও সমানভাবে ভাগ করে নিতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। এদিকে ইরানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ায় নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সমাধানের পথ কাগজে কলমে খোলা থাকলেও মাঠ পর্যায়ে সংঘাতের ঝুঁকি এখনো কাটেনি বলে মনে করছেন অনেকে। হরমুজ প্রণালী নিয়ে এবার ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানান, সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা কিংবা লেবাননে নতুন করে উত্তেজনা বৃদ্ধি কোনোভাবেই মেনে নেবে না ইরান, কারণ তেহরানের ধৈর্যেরও একটা সীমা রয়েছে। এর আগে তেহরান সতর্ক করে বলেছিল হরমুজ প্রণালী অতিক্রমকারী বিদেশি বাণিজ্যিক ও সামরিক জাহাজকে অবশ্যই তাদের নতুন নির্দেশনা মেনে চলতে হবে, অন্যথায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। অন্যদিকে ইরানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়া নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই আলোচনা শেষ হয়ে গেলেও তার কিছু আসে যায় না। একই সঙ্গে তেলের দাম বৃদ্ধি নিয়েও তিনি ভাবছেন না দাবি করে ট্রাম্প জানান, অদূর ভবিষ্যতেই জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মার্কিন প্রেসিডেন্টের এমন অনমনীয় অবস্থান দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সব পথ বন্ধ করে দিচ্ছে কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন। গত 8 এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে মাঠ পর্যায়ের উত্তেজনা কমেনি একটুও। দক্ষিণ ইরানের গরুক শহর ও কেশম দ্বীপের রাডার এবং ড্রোন স্থাপনায় মার্কিন হামলার খবর মিলেছে। জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা এমন একটি মার্কিন বিমান ঘাঁটিতে সফল আঘাত এনেছে যেখান থেকে ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালানো হয়েছিল। তাই এই ভঙ্গুর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও তৈরি হয়েছে সংশয়।
আপাতত পুরো উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও সামুদ্রিক বাণিজ্য। একদিকে ইরান প্রণালীতে বিদেশি জাহাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ইরানি বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর মাঝে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার তাগিদ দিয়ে বলেছেন, যে কোনো সমঝোতার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও গভীর আলোচনার প্রয়োজন হবে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন জটিলতা। হামাসের অভিযোগ, মধ্যস্থতাকারীরা যুদ্ধ বন্ধের মূল পরিকল্পনা থেকে সরে গিয়ে এখন নিরস্ত্রীকরণকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাসকে নিরস্ত্র করার লক্ষ্যেই নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে মধ্যস্থতাকারীরা। এমন উত্তেজনার মধ্যেই ফ্রান্সের অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের উপর নতুন বিধিনিষেধ আরোপ ইউরোপ ইসরায়েল সম্পর্কের চিড় ধরার বিষয়টি যেন সামনে এনেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গাজায় চলমান বর্বরতার মধ্যে পরিস্থিতি আরও জটিল করে তোলার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারী নিকোলাই মলাদেনকে সরাসরি দায়ী করেছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম অভিযোগ করেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন ফোরামে বাস্তবতা বিরোধী তথ্য দিয়ে গাজা ও হামাসের বিপক্ষে অবস্থান নিচ্ছেন মলাদেনভ। হামাস স্পষ্ট জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে। এই প্রতিশ্রুতি পূরণ না হলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে। এদিকে মিশরে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে নতুন দফা আলোচনা শুরু করতে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তবে হামাস এই প্রস্তাব সাফ প্রত্যাখ্যান করে জানিয়েছে, আগে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। হামাস অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানালেও গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা থামেনি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনার বিকল্প নিয়েও ভাবছেন মধ্যস্থতাকারীরা। চলমান আলোচনার মধ্যে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে হামাসের নেতৃত্ব নির্বাচন। সংগঠনটি জানিয়েছে, নতুন নেতৃত্ব চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো শেষ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শীর্ষ পদের দৌড়ে এগিয়ে থাকা খলিল আল হায়া ও খালেদ আল মশাল দুজনই কট্টরপন্থী হিসেবে পরিচিত। তবে গাজার প্রশাসনিক দায়িত্ব কোনো টেকনোক্র্যাটিক কমিটির হাতে ছাড়ার প্রশ্নে দুজনের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে। এর মাঝেই গত সপ্তাহে হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। নাবলুস ও রামাল্লায় কৃষি জমিতে আগুন ধরানো, জলপাই বাগান ধ্বংস ও গবাদি পশু দিয়ে ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। তুরমুস আয়ায় ধ্বংস করা জমিতে নতুন কাঠামো বসানো হয়েছে। কফর আকাবে ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে। আর জাবায় একটি ফিলিস্তিনি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে ইউরোপের দূরত্ব এখন আরও স্পষ্ট। ফ্রান্স জানিয়েছে, প্যারিসে অনুষ্ঠেয় বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র প্রদর্শনী ইউরোস্যাটরিতে ইসরায়েলি কোম্পানিগুলো এবার কেবল আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন করতে পারবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণও সীমিত করা হয়েছে। ফরাসি এই সিদ্ধান্তকে রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্য প্রণোদিত বলে ক্ষোভ প্রকাশ করেছে তেল আবিব। গাজা, লেবানন ও ইরান সংঘাতের পর থেকেই মূলত প্যারিস তেল আবিব সম্পর্ক শীতল হতে শুরু করে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সীমান্ত ইস্যুতে নেপালের প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য, ভারতের বেশ কিছু ভূখণ্ড দখলে রাখার দাবি, সমালোচনার ঝড়। বিতর্ক ঢাকতে আন্তঃসীমান্ত জমি ব্যবহারের জটিলতা আখ্যা। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর হামলায় অন্তত 15 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। রাশিয়ার উপর চাপ বাড়াতে এবার সমুদ্রেও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপ। ফ্রান্স ও যুক্তরাজ্যের সহায়তায় আটক করা হয়েছে রুশ শ্যাডো ফ্লাইট সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কার। তবে রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোন হামলার আঘাতে ন্যাটো জোরে উদ্বেগ ছড়ালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীরবতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সোমবার রাতভর রাশিয়ার মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে কিয়েভ, দিনিপ্রো সহ ইউক্রেনের বিভিন্ন শহর। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি এলাকায়। এতে কয়েকজনের হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন আবাসিক ভবন ও বাণিজ্যিক অবকাঠামো। গেল সপ্তাহে মস্কোর কৌশলগত হামলার হুঁশিয়ারির পর চলতি সপ্তাহে এভাবেই দানবীয় তাণ্ডব চালায় মস্কো।
রাশিয়ার তেল রপ্তানি ও যুদ্ধের অর্থায়নে আঘাত হানতে এবার ভিন্ন কৌশল নিল ইউরোপ। আটলান্টিকে রুশ শ্যাডো ফ্লিট সংশ্লিষ্ট সন্দেহে ট্যাগর নামের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ফরাসি নৌবাহিনী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর হুঁশিয়ারি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ক্রেমলিনের এই অর্থের উৎস কোনোভাবেই চলতে দেওয়া হবে না। জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল বলে দাবি ফরাসি কর্তৃপক্ষের। সমুদ্রে কড়াকড়ির মাঝেই আকাশপথে উত্তেজনা ছড়িয়েছে ন্যাটো সীমান্তে। ইউক্রেন যুদ্ধের মাঝেই একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের আবাসিক ভবনে আঘাত হানে। ঘটনাটি কি ইউরোপীয় আকাশসীমার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস বলছে এই আগ্রাসন প্রমাণ করে ইউক্রেনকে আরো বেশি সামরিক সহায়তা দেয়া এবং মস্কোর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এখন সময়ের দাবি। ন্যাটো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে রুশ ড্রোন আঘাত হানার পরও এ নিয়ে রহস্যজনকভাবে নীরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এই নীরবতা পশ্চিমা কূটনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, ট্রাম্পকে প্রায়ই ন্যাটোর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করতে দেখা গেলেও রাশিয়ার এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে সেই একই কঠোরতা দেখা যাচ্ছে না তার কণ্ঠে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় 6 জন নিহত হয়েছেন। এ সময় হামলাকারীও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় সোমবার দুপুরে মাস্কেটিন শহরে বন্দুক হামলার খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে একটি বাড়ি ও বাণিজ্যিক ভবনে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। পারিবারিক সহিংসতা থেকে হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজ্য পুলিশ। নিরাপত্তা বাহিনীর ধারণা, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। হামলার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। ভারত নেপাল সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর এক মন্তব্যে কাঠমান্ডুর রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। পার্লামেন্টে তিনি দাবি করেন, কেবল ভারতই নয়, নেপালও ভারতের বেশ কিছু ভূখণ্ড দখল করে রেখেছে। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হলে পরিস্থিতি সামাল দিতে নেমেছে নেপাল সরকার। বিতর্ক ঢাকতে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে নাগরিকদের আন্তঃসীমান্ত জমি ব্যবহারের জটিলতা বলে আখ্যা দিয়েছে। সম্প্রতি নেপালের পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন দেশটির তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ সীমান্ত নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি জানতে পেরেছেন কেবল ভারতই নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের জমি দখল করে রেখেছে। এই সীমান্ত বিরোধ মেটাতে তিনি যুক্তরাজ্যের মধ্যস্থতারও আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরপরই নেপালের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিরোধী দলগুলো পার্লামেন্টের রেকর্ড থেকে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিতর্ক তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা সাফ জানায়, প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় ভূখণ্ড দখলের কথা বোঝাননি, বরং নদী অববাহিকার কারণে সৃষ্ট ক্রস বর্ডার অকুপেশন বা নাগরিকদের আন্তঃসীমান্ত জমি ব্যবহারের কথা বলেছেন। 1962 সালের চীন ভারত যুদ্ধের পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রায় 372 বর্গ কিলোমিটারের কালাপানি অঞ্চলটি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। ভারত বরাবরই এই অঞ্চলকে তাদের উত্তরাখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। সম্প্রতি এই রুট দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা ঘোষণা করায় নেপাল তীব্র আপত্তি জানায়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মেক্সিকোয় পুলিশের সঙ্গে শিক্ষকদের তুমুল সংঘর্ষ হয়েছে। অন্যদিকে চিলিতে প্রেসিডেন্টের ভাষণের সময় জলকামানের মুখে বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপ। তীব্র জনরোষে একযোগে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকা থেকে ইউরেশিয়া। চিলি ও মেক্সিকোর পাশাপাশি তুরস্ক এবং বলিভিয়াতেও পুলিশি অ্যাকশন আর সরকার পতনের ডাকে অচল হয়ে পড়েছে রাজপথ। ফিফা বিশ্বকাপ শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, ঠিক তখনই রণক্ষেত্রে পরিণত হয়েছে মেক্সিকো সিটি। উন্নত কর্মপরিবেশের দাবিতে সিএনটি শিক্ষক ইউনিয়নের সদস্যরা সেখানে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালের ভেন্যু জোকালো স্কয়ারে ঢোকার মুখে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে শিক্ষকরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সেখানে সরকারি ব্যাংক ও পুলিশের গাড়ি ভাঙচুর করে বিশ্বকাপ বর্জনের ডাক দেন। বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে চিলির সান্তিয়াগো ও ভালপারাইসো শহরেও। কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত কংগ্রেসে তার প্রথম স্টেট অব দ্য নেশন ভাষণ দেওয়ার সময় রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। জনস্বাস্থ্য ও শিক্ষা অধিকার খর্ব করার অভিযোগে ক্ষুব্ধ ছাত্র জনতা পার্লামেন্টের দিকে এগোলে পুলিশ জলকামান দাগে। বিক্ষোভকারীরাও পাল্টা পাথর ছুঁড়ে চিলির রাজপথকে উত্তপ্ত করে তোলে।
এদিকে লাতিন আমেরিকার আরেক দেশ বলিভিয়ার রাজধানী লা পাজ প্রায় 1 মাস ধরে পুরোপুরি অবরুদ্ধ। রক্ষণশীল সরকারের ব্যয় সংকোচন নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে রাজপথে নেমেছে এল আল্টো ফেডারেশন। ক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি করে একের পর এক রাস্তা ব্লক করে রাখায় দেশটিতে এখন খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ইউরেশিয়ার দেশ তুরস্কেও ছড়িয়েছে এই উত্তেজনার আঁচ। 2013 সালের ঐতিহাসিক গেজি পার্ক আন্দোলনের সময় নিহতদের স্মরণ করতে রাজধানী আঙ্কারায় জড়ো হয়েছিলেন একদল মানুষ, কিন্তু সেই শান্তিপূর্ণ জমায়েতেই টিয়ার গ্যাস ও লাঠিচার্জের মাধ্যমে চড়াও হয় তুরস্ক পুলিশ। পুলিশের মারমুখী অ্যাকশনের জবাবে সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্লেষকদের মতে জনগণের মৌলিক অধিকার আর ক্ষোভকে উপেক্ষা করে রাষ্ট্রশক্তি দিয়ে রাজপথ দমনের এই বৈশ্বিক চিত্র যেন প্রমাণ করছে জন অসন্তোষের আগুন সময় মতো না নেভালে তা যে কোনো আন্তর্জাতিক উৎসবের আলোকেও ম্লান করে দিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্র ঘিরে উদ্বেগজনক তথ্য, চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ। ভুক্তভোগীর তালিকায় বাংলাদেশি অভিবাসীও। কঙ্গোয় ছড়িয়ে পড়া বিরল বুন্ডিবুগিও ইবোলা ভাইরাসে এখন পর্যন্ত 282 জন আক্রান্ত এবং 42 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে কেনিয়ায় মার্কিন নাগরিকদের জন্য প্রস্তাবিত ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে নতুন ভ্যাকসিন তৈরির দৌড়ে মডার্না সহ কয়েকটি প্রতিষ্ঠানকে প্রায় $7 মিলিয়ন সহায়তা দিচ্ছে সিইপিআই। তাই ইবোলা সংকট এখন স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নিরাপত্তা, কূটনীতি ও প্রযুক্তিগত প্রতিযোগিতার নতুন আলোচনায় উঠে এসেছে। কেনিয়ার মধ্যাঞ্চলের নানিউকি শহরে মার্কিন নাগরিকদের জন্য ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে কেন্দ্রটির বিরোধিতা করেন। বিভিন্ন স্থানে ব্যারিকেডে আগুন দেয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের অভিযোগ, লাইকিপিয়া বিমান ঘাঁটিতে বিদেশি রোগীদের রাখা হলে আশপাশের জনগণ সংক্রমণের ঝুঁকিতে পড়বে। জনস্বার্থে কেনিয়ার উচ্চ আদালতও পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করে। এই কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আসে কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে। বুন্দিবুগিও স্ট্রেইনের এই ভাইরাসে এখন পর্যন্ত কয়েকশো নিশ্চিত সংক্রমণ এবং শতাধিক মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া 1000-এর বেশি সন্দেহভাজন রোগী নজরদারিতে রয়েছে। প্রতিবেশী উগান্ডাতেও সংক্রমণ ও মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে সংকটের মধ্যেই কিছুটা স্বস্তির খবর এসেছে বুনিয়া শহর থেকে, যেখানে কয়েকজন আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন। সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে 4 জনই স্বাস্থ্যকর্মী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস এটিকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা, কন্ট্রাক্ট ট্রেসিং এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার ফল দিতে শুরু করেছে। কিন্তু আক্রান্তদের দাফন প্রক্রিয়া নিয়ে বিরোধ, স্বাস্থ্যকেন্দ্রে হামলা এবং গুজব এখনও রোগ নিয়ন্ত্রণকে কঠিন করে তুলছে। এ কারণে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক আস্থা তৈরির দিকেও জোর দিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে ভাইরাস মোকাবিলায় নতুন ভ্যাকসিন তৈরির দৌড় শুরু হয়েছে। কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস বা সিইপিআই, মডার্না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও আইএভিআই সহ কয়েকটি প্রতিষ্ঠানের জন্য প্রায় $60 মিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পাচ্ছে মডার্না, যারা mRNA প্রযুক্তি ব্যবহার করে বুন্ডিবুগিও ইবোলার বিরুদ্ধে পরীক্ষামূলক ভ্যাকসিন তৈরি করছে। গবেষকদের আশা, কয়েক মাসের মধ্যেই প্রাথমিক ট্রায়ালের জন্য ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকট একটি রোগের প্রাদুর্ভাব নয়, বরং ভবিষ্যৎ মহামারী মোকাবিলায় বিশ্বের প্রস্তুতিরও পরীক্ষা। কোভিড-19 পরবর্তী সময়ে mRNA প্রযুক্তিকে ঘিরে যে বৈশ্বিক বিনিয়োগ ও অবকাঠামো গড়ে উঠেছে ইবোলা মোকাবিলায়, সেটি এখন কাজে লাগানোর চেষ্টা চলছে। তাই কঙ্গোর এই প্রাদুর্ভাব বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্রুত প্রতিক্রিয়া ভিত্তিক ভ্যাকসিন উন্নয়নের নতুন বাস্তবতা সামনে এনে দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্র ঘিরে উঠে আসছে উদ্বেগজনক তথ্য। অপরাধের কোনো রেকর্ড ছাড়াই আটক করার দাবি করেছেন অনেক বন্দী। আবার আদালতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগও তুলেছেন অনেকে। ভুক্তভোগীর তালিকায় রয়েছেন বাংলাদেশি অভিবাসীরাও। এক অনুসন্ধান শেষে এমন দাবি মার্কিন বার্তা সংস্থা এপি ও KFF হেলথ নিউজের।
মাসুমা খান ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো বাংলাদেশি এই অভিবাসীকে আটক করে গত বছর ক্যালিফোর্নিয়া সিটি অভিবাসন কেন্দ্রে রাখা হয়। মাসুমার বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না বলে দাবি করেন তার মেয়ে। আটক কেন্দ্রের দুর্বিষহ দিনগুলোতে মাসুমার অসুস্থতা ও ভোগান্তির বর্ণনা দেন রিয়া খান। মাকে দেখতে গিয়ে আমি দেখি ফুলে যাওয়া ও আঘাতপ্রাপ্ত পায়ের কারণে ঠিকমতো হাঁটতে পারছেন না। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং শরীর কাঁপছিল। উচ্চ রক্তচাপের রোগীদের শুধু মাথা ব্যথার জন্য টাইলেনল দেওয়া হলেও প্রকৃত চিকিৎসা দেওয়া হতো না। এমনকি আটক কেন্দ্র থেকে কিছু ওষুধ নিজ খরচে কিনতে বলা হয়েছিল। মার্কিন বার্তা সংস্থা এপি ও কেএফএফ হেলথ নিউজের এক অনুসন্ধান বলছে, যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্যের অভিবাসন আটক কেন্দ্রে থাকা বন্দীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করেছেন। আদালতের নথি অনুযায়ী দাঁতের ব্যথা, গর্ভাবস্থা থেকে শুরু করে প্রোস্টেট ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগলেও অনেক বন্দীকে চিকিৎসকের কাছে নেয়া বা প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়নি। সাহায্যের আবেদনও উপেক্ষা করা হয়েছে। এতে অনেকের ডায়াবেটিসের মাত্রা বাড়ার পাশাপাশি সংক্রমণ জটিল এবং ক্যান্সারের চিকিৎসাও বিলম্বিত হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে। গেল এপ্রিলে আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক সাময়িকী জামাতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, গত ২ দশকের মধ্যে আইসিইউ হেফাজতে মৃত্যুর হার এখন সবচেয়ে বেশি। যদিও এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে নিউ জার্সির ডেলানি হল আটক কেন্দ্র ঘিরে চলমান বিক্ষোভের মধ্যেও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক ওয়েন মুলিন জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি বিমানবন্দর থেকে মার্কিন সীমান্ত নিরাপত্তা বাহিনীকে সরিয়ে ডেলানি হলের নিরাপত্তায় নিয়োজিত করার পরিকল্পনা রেখেছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে মালয়েশিয়া। নতুন আইনে ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলা ও ব্যবহার সীমিত করা হয়েছে। বলা হয়েছে, বাধ্যতামূলক বয়স যাচাই ব্যবস্থা চালু করার কথাও। নিয়ম না মানা প্ল্যাটফর্মের হতে পারে ১ কোটি রিঙ্গিত জরিমানা। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগের দাবি করেছে দেশটির সরকার। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে মালয়েশিয়া। সোমবার থেকে দেশটিতে ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট আর অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহারের প্রবণতা কমাতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। নতুন আইনের আওতায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব সহ বড় প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলক বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে নতুন অ্যাকাউন্টে শিশুদের প্রবেশ বন্ধ করতে হবে বলেও জানানো হয়। ৮০ লাখের বেশি ব্যবহারকারী আছে এমন প্ল্যাটফর্মগুলোর জন্য আইনটি বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবহারকারীর বয়স যাচাই আগামী ৬ মাসে শেষ করার নির্দেশনা রয়েছে। আর ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের আগে ১ মাস সময় দিয়ে তাদের ছবি, ভিডিও সহ ব্যক্তিগত তথ্য সংরক্ষণের সুযোগ দেওয়ার কথাও আইনে উল্লেখ করা হয়। নিয়ম না মানা প্ল্যাটফর্মের ১ কোটি রিঙ্গিত জরিমানা হতে পারে বলেও সতর্ক করেছে সরকার। শিশুদের সুরক্ষার স্বার্থে সরকারের পদক্ষেপকে অনেক অভিভাবক স্বাগত জানালেও মতপার্থক্য দেখা দিয়েছে। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, আইডি ব্যবহারে বয়স যাচাই করলে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি বাড়তে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও লাভার উদগীরণ শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার আগ্নেয়গিরি থেকে লাভা প্রবাহিত হওয়া শুরু হয়। আরও শক্তিশালী অগ্নুৎপাতের পাশাপাশি আশপাশের এলাকায় ছাই ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে ইউএসজিএস। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে বিরতিহীনভাবে সক্রিয় রয়েছে কিলাউয়া, যা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। প্রথমবারের মতো লং মার্চ 12 VY-1 রকেট সফলভাবে মহাকাশ উৎক্ষেপণ করেছে চীন। স্থানীয় সময় সোমবার দেশটির উত্তর পশ্চিমের দোংফেং উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি মহাকাশে পাঠানো হয়। এটি কিয়ানফান কনস্টেলেশনের একদল স্যাটেলাইটকে সফলভাবে কক্ষপথে স্থাপন করে। লং মার্চ 12V রকেটের এটি ছিল প্রথম উড্ডয়ন। পুনর্ব্যবহারযোগ্য এই রকেটটি ২০ টনের বেশি পেলোড বহনে সক্ষম এবং চীনের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে নদীতে পড়ে যাওয়া এক বৃদ্ধ ও এক শিশুকে উদ্ধার করেছেন এক পরিচ্ছন্নতা কর্মী ও এক স্কুল শিক্ষক। সাহসিকতার এই ঘটনায় দুজনকে সম্মাননার জন্য
প্রস্তাব দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পূর্ব চীনের কোয়ানান কাউন্টিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক সাইকেল সহ নদীতে পড়ে যান এক বৃদ্ধ ও তার সঙ্গে থাকা শিশু। প্রবল স্রোতে তারা ভেসে যেতে শুরু করলে ঘটনাস্থলে থাকা পরিচ্ছন্নতা কর্মী চেন পিং নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীর তীরে থাকা এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লম্বা বাঁশের সাহায্যে উদ্ধার কাজে সহযোগিতা করেন। দুজনের সমন্বিত প্রচেষ্টায় বৃদ্ধ ও শিশুকে নিরাপদে তীরে তুলে আনা হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মার্কিন আহ্বানের পরও লেবাননে হামলায় নেতানিয়াহুর পর খেপেছেন ট্রাম্প। পাগল ও অকৃতজ্ঞ আখ্যা। আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হিজবুল্লাহ ইসরায়েল। আগামী সপ্তাহে হরমুজ প্রণালী ও যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে চুক্তি হবে দাবি ট্রাম্পের। মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না, কঠোর বার্তা তেহরানের। এবং হুমকির পর ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত 15, আহত বহু মানুষ। ফ্রান্স ও ব্রিটেনের যৌথ অভিযানে রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ইমদাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।